ডানাটা মাটির দিকে ঝুলিয়েই তারা নেমে চলেছে। সর্বনাশ, এভাবে নামলে তো প্লেনটা মুখ থুবড়ে ভেঙে গুঁড়িয়ে যাবে। এ কি হলো? মুখটা সোজা করতে পারছে না কেন সঞ্জু মামা? কি হলো হঠাৎ এমন? হাত পা যেন ঠান্ডা হয়ে আসে বিক্রমের। কাঁপা কাঁপা গলায় বলল, এমন হয়ে গেল কেন প্লেনটা মামা? গম্ভীর গলায় উত্তর সঞ্জু মামার, ভয় পেও না ভিকি, বিপদ সামনে, ভীষণ বিপদ। মেশিন চোট খেয়েছে, আমরা এবার ফোর্স ল্যান্ডিং করতে যাচ্ছি। সে কি মামা, সেই বাধ্যতামূলক অবতরণ, এমার্জেন্সি ল্যান্ডিং? কেন, কি হয়েছে আমাদের? হতে যাচ্ছিল একটা সাংঘাতিক কাণ্ড, কিন্তু কপাল ভালো ততটা হয়নি। একটা পাখির সঙ্গে ধাক্কা লেগে গেছে মেশিনের, বাঁচাতে পারলাম না। এখন ধাক্কা খেয়েই ডানায় পাখিটা আটকে আছে আমাদের। এলিরান একটা পুরো অকেজো। তাকিয়ে দেখো তুমি একবার, ডান দিকে ডানাটা লক্ষ্য করো। বিক্রম তাকিয়ে দেখল। ইস, কি অদ্ভুত দৃশ্য! এলিরানের ফাঁকি গলা আটকে একটা শঙ্খচিল ঝুলছে, ধপধপে সাদা বুকটা রক্তের ধারায় লাল। ঝাঁপ দিয়ে বেরিয়ে যাওয়ার মুখে ফাঁকের মধ্যে আঁট হয়ে বসে গেছে গলাটা, এবং সঙ্গে সঙ্গে সব শেষ। প্রাণহীন দেহটা দুলছে একটা পেন্ডুলামের মতো। এখন আর এলিরানটা নাড়া যাচ্ছে না। প্রাণ দিয়ে চিলটা তার পথ আটকে দিয়ে গেল। তাহলে উপায়? কিভাবে প্লেনটাকে এখন বাঁচাবে সঞ্জু মামা? ভাবতে ভাবতে তার শরীর বেয়ে যেন ঠান্ডা স্রোত নামতে থাকে একটা। তবে কি ক্র্যাশ করবে প্লেনটা? কানে আসে সঞ্জু মামার গলা, ভিকি, ভয় পেও না, বি স্টেডি। পাইলটদের জীবনে এটাই তো চ্যালেঞ্জ। সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে আমাদের। সাহস চাই মনে। ভিকি ডিয়ার, নো, ডোন্ট গেট নার্ভাস। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল। ইঞ্জিনটা গর্জন করতে করতে এগিয়ে চলেছে আরও নিচে। ভিকি সব দেখতে পাচ্ছে একটু একটু। বুকের মধ্যে দুম দুম হাতুড়ির ঘা পড়ছে। তার মধ্যেও বলে উঠল, না না, আমি একদম ভয় পাচ্ছি না। ফোর্স ল্যান্ডিংটা একবার দেখতে চাই নিজের চোখে। ইয়েস, আই এম রেডি। ওয়ান্ডারফুল মাই বয়, এই তো চাই। অনেক সাহস এখন বাড়িয়ে দিলে তুমি আমার। বিপদ তো যে কোনো সময় আসতে পারে জীবনে, তাই বলে কি ভয় পেলে চলে? এটাই তো আসল চ্যালেঞ্জ বৈমানিকের জীবনে। তুমিও একদিন খুব বড় পাইলট হবে ভিকি, ঠিক হবে। দেখো এবার কিভাবে নামছি আমরা। আওয়ার ফোর্স ল্যান্ডিং। বলতে বলতেই ইঞ্জিনের পেট্রোল ককটা বন্ধ করে দিল মামা। গর্জনটা থেমে গিয়ে একটা গুড়ুক গুড়ুক শব্দ মেশিনের। বেঁকে গিয়েই রানওয়ের দিকে এগোচ্ছে তারা। রানওয়ের ওপাশে ভিড়, অনেক মানুষের জটলা। ভয়ে ভয়ে সবাই তাকিয়ে দেখছে তাদের। একপাশে ফায়ার ব্রিগেডের লাল গাড়ি, অ্যাম্বুলেন্স, সবাই যেন তৈরি দারুণ একটা অ্যাক্সিডেন্টের জন্য। ছুটে এসে বিপন্ন পাইলটদের বাঁচাতে চেষ্টা করবে তারা। কন্ট্রোল ঘন ঘন সবুজ সিগন্যাল দিয়ে চলেছে। ওপরে জলজলে লাল আলো। এখন অন্য কেউ নামতে পারবে না এখানে, উঠতেও না। সঞ্জু মামা সব দেখছে, কিন্তু মুখে কোনো কথা নেই। থমথমে গম্ভীর ভাব। প্রাণপণে চেষ্টা করছে বাঁচাতে প্লেনটা। সামনে কন্ট্রোল স্টিকটা ঘোরাচ্ছে, রাডার চাপছে ঘন ঘন। কিন্তু এরোপ্লেনটা ঠিক তেমনই একদিকে হেলেই রয়েছে। শাঁ শাঁ শব্দ হাওয়ার। মাটির কাছাকাছি এসে পড়েছে তারা। নরম সবুজ ঘাসের চাদর পাতা মাটি। আর আর মাত্র কয়েক ফুট, নেমে পড়বে তারা এখনই। তারপরেই যেন গোঁত্তা খেয়ে দাম করে পড়ল মেশিনটা। চরচর করে কি ভেঙে গেল কোথায়। ইঞ্জিনটা একেবারেই বন্ধ। সেই অবস্থাতেই ঘষতে ঘষতে খানিক এগিয়ে দড়াম করে মুখ থুবড়ে পড়ল। কোমরের বেলটা যেন পেটের ভেতরে ঢুকে গেছে। মাথায় প্রচণ্ড এক আঘাত। চোখে শুধু অন্ধকার আর অন্ধকার, আর ফুটফুট তারার ঝলক। ফায়ার ব্রিগেডের ঘণ্টা, অন্ধকার। তারপরই জ্ঞান হারিয়ে ফেলল বিক্রম। পুরো এক সপ্তাহ কেটে গেল। তারপর আবার সঞ্জু মামার সঙ্গে ক্লাবে এলো একদিন বিক্রম। ক্যাপ্টেন দত্তগুপ্ত খবর পাঠিয়েছেন বিশেষ করে। ক্লাবের সবাই অপেক্ষা করে আছে। দারুণ একটা অভ্যর্থনা জানানো হবে দুজনকে। চারদিকে রাষ্ট্র হয়ে গেছে তাদের দুঃসাহসিক অভিযানের খবর, আর দুর্দান্ত ফোর্স ল্যান্ডিংয়ের কৃতিত্বের কথা।
সেদিন সকাল থেকে দিনভর চলল খাওয়া দাওয়া আর হই হুল্লোড়। ম্যাকনাটকে নিয়েও আলোচনা চলে অনেক, নানা ধরনের গল্প শোনা যায় তার সম্বন্ধে। এক একজন এক এক রকমের কাহিনী বলে, অথচ এতদিন কেউ কোনো সন্দেহ করেনি লোকটাকে। ভিকি কোনো মন্তব্য করে না, হাসি মুখে চুপচাপ শুনে যায় শুধু। তার মনের মধ্যে ঘটনাগুলো এখনো বিভীষিকার মতো ভাসে। সঞ্জু মামার সেই কথাটা মনে পড়ে এখনো। হতে পারত একটা দারুণ কিছু, কিন্তু নিতান্ত কপাল জোরে তারা বেঁচে গেল এই যাত্রা। নিজের অ্যাপেলার গুঁড়িয়ে ডানাটা ভেঙে মুচড়ে পুষ্পক VTTSR তাদের বাঁচিয়ে দিয়ে গেল এই যাত্রা। অবশ্য এর পেছনে সঞ্জু মামার কৃতিত্বেরও তুলনা নেই। ক্যাপ্টেন দত্তগুপ্তের ভাষায় এ হলো মিরাকুলাস এসকেপ, অবিশ্বাস্য আর অভাবনীয় তার ল্যান্ডিং। একেবারে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যেন। আঘাত যা লেগেছে দুজনের তা খুবই সামান্য। ভিকি অবশ্য চোট পাওয়ার জন্যই জ্ঞান হারিয়ে ফেলেছিল। পরে ঘণ্টাখানেকের শুশ্রূষায় সব ঠিকঠাক হয়ে যায়। ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিয়েই সারিয়ে তুললেন। তুলনায় সঞ্জু মামার চোটটা একটু বেশি। হাতে ব্যান্ডেজ বেঁধে 1 সপ্তাহের মতো ধকল পোহাতে হয়েছে। এখন পুরোপুরি স্বাভাবিক। আগামী সপ্তাহ থেকেই আবার ফ্লাইং শুরু করবে এবং বিক্রমও যাবে সঙ্গে, কথা হয়ে গেছে। তাদের এই পুষ্পকটা এখন হ্যাঙ্গারে ফোর্স ল্যান্ডিং এর জন্য জখম হয়ে পড়ে আছে। ডান দিকের ডানা একেবারেই গেছে, প্রোপেলারটাও ভেঙে টুকরো টুকরো। রিপেয়ার শুরু হয়ে গেছে নাকি ইতিমধ্যে। সারাই হয়ে ফিট সার্টিফিকেট নিয়ে আবার বেরিয়ে পড়বে সে আকাশে। বিক্রম একবার মেশিনটাকে দেখে আসবার কথা ভাবল। একটু ফাঁকা হলে সে আর সঞ্জু মামা দুজনে একসঙ্গেই যাবে। ফোর্স ল্যান্ডিং এর ওই অ্যাক্সিডেন্ট বিক্রমকে দমাতে পারেনি বিন্দুমাত্র, বরং তার সাহসটাই যেন বেড়ে গেছে আরো। বাড়িতে ঘুণাক্ষরেও কারো কাছে প্রকাশ করেনি এই দুর্ঘটনার কথা। তাতে ফলটা খারাপই হতো। তাছাড়া সঞ্জু মামার নিষেধও ছিল। একবার জানাজানি হয়ে গেলে তার আকাশে ওড়াই বন্ধ হয়ে যেত হয়তো। বিক্রম ভাবতেও পারে না সে কথা। আকাশ যেন তাকে ডাকছে, সর্বক্ষণ ডাকছে। নীল সমুদ্রের মতো আদি দিগন্ত বিশাল আকাশ, আর তার অতুলনীয় ঐশ্বর্যময় মেঘবাহিনী, সব মিলিয়ে এক স্বপ্নের দেশ তার মনের মধ্যে গেঁথে আছে যেন। চিফ ইন্সট্রাক্টর ক্যাপ্টেন দত্তগুপ্ত তাদের দুজনকে অফিস ঘরে ডেকে পাঠালেন একবার। বিক্রমকে একেবারে পাশে বসালেন তিনি। একটা কাগজ বাড়িয়ে দিলেন সামনে, বললেন, সই করো এখানে। ক্লাবের অফিসিয়াল প্যাড, অনেকগুলো কলম ভর্তি কি সব লেখা তার মধ্যে। বিক্রম না পড়েই একটা সই করে দেয়। আরো 3-4 জন ইন্সট্রাক্টর বসে সেখানে। সবাই যেন বিক্রমকে দেখছে আজ। কি দুর্ধর্ষ এক গুপ্তচরকে ধরিয়ে দিয়েছে সে। সঞ্জু মামার সঙ্গে হাত মেলাচ্ছে তারা, অভিনন্দন জানাচ্ছে উচ্ছ্বসিত ভাষায়। ম্যাকনাটের কথাও উঠল বারবার। কি পাগল পাগল সেজেছিল লোকটা। এখন জানা গেছে তার পুরো পরিচয়। ক্যাপ্টেন দত্তগুপ্তই জানালেন। সরকারি মহলে গোয়েন্দা দপ্তরে রীতিমতো তোলপাড় চলছে তাকে নিয়ে। প্রচুর নিষিদ্ধ ছবি পাওয়া গেছে তার ক্যামেরার ফিল্মে। অনুমান করা হচ্ছে তার দলের আরো 2-1 জন শিগগিরই ধরা পড়বে। খুব আটঘাট বেঁধেই জাল ফেলা হয়েছে চারদিকে। ম্যাগনেটই ছিল এদের পান্ডা। খুঁচিয়ে খুঁচিয়ে তার পেট থেকে এখনো অনেক গোপন খবর বার করছে গোয়েন্দা দপ্তর। শত্রুপক্ষের কাছে এই সংবাদ পৌঁছলে সমূহ বিপদ হতো দেশে। এমন একজন মারাত্মক গুপ্তচরকে ধরিয়ে দেওয়ার জন্য সঞ্জয় আর বিক্রমের নামে সরকার থেকে প্রশংসাপত্র এসেছে ক্লাবে। বিশেষ পুরস্কার দেওয়ার কথাও শোনা যাচ্ছে। বিক্রমের নাম ইতিমধ্যে দিল্লিতেও গেছে। গোয়েন্দা দপ্তর সুপারিশ করে পাঠিয়েছে বিশেষভাবে। সাহসিকতার জন্য তরুণদের জাতীয় পুরস্কারটা এ রাজ্য থেকে হয়তো সেই পাবে এবার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্যাপ্টেন দত্তগুপ্ত খবরগুলো বলতে বলতে উঠে দাঁড়িয়ে একবার হ্যান্ডশেক করলেন তার সঙ্গে। বললেন, কংগ্রেচুলেশনস বিক্রম, তোমাদের মামা ভাগ্নে দুজনের জন্যই আমাদের খুব গর্ব হচ্ছে আজ। তোমাদের দুজনকেই আমার আন্তরিক অভিনন্দন। বিক্রম মাথা নিচু করে বিনীতভাবে বলে, থ্যাংক ইউ স্যার,
দত্তগুপ্ত বলেন, বিক্রম, তুমি ফ্লাইং করতে দারুণ উৎসাহী আমি জানি। তোমার এই উৎসাহের জন্যই শেষে ম্যাগনেট ধরা পড়ল। আমরা তাই ঠিক করেছি তোমাকে ক্লাবের একজন আজীবন সদস্য করে নেওয়া হবে এবং তোমার প্রথম 50 ঘন্টা ওড়ার সমস্ত খরচই ক্লাব বহন করবে। চারদিকে হাততালির চরচর শব্দ। 3 cheers ফর বিক্রম, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ভিকি আনন্দে অভিভূত একেবারে। ক্যাপ্টেন দত্তগুপ্ত তাকে জড়িয়ে ধরেছেন। মুখে সে এখন আর কিছুই বলতে পারে না, চোখ দুটো যেন ছলছল করে ওঠে। তারপর আবার চলে এক প্রস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা, নানা রকম গল্পগুজব আর হাসি ঠাট্টার আসর। দেখতে দেখতে বেশ জমে ওঠে পার্টি। একদল বিক্রমকে নিয়ে পড়ে। কি করে ম্যাগনেটকে সে ধরিয়ে দিল বলতে হবে এখন। কেন এবং কবে থেকে সন্দেহ সাহেবকে? না, বিক্রম কিছুতেই সহজ হয়ে কথা বলতে পারে না এখন। তার হয়ে সঞ্জু মামাই যা বলার বলে। বেশ অনেকক্ষণ ধরেই হই হুল্লোড় চলে আজ, আর সবাই মিলে গল্পগুজব, নানা রকম ফুর্তি মজা। ক্লাবের সবাই মিলে মশগুল মহানন্দে আজ। পরে সুযোগ বুঝে বিক্রম সঞ্জু মামার সঙ্গে বাইরে এসে দাঁড়ালো। বলল, সঞ্জু মামা, একবার হ্যাঙ্গারে যাবে? আমাদের সেই মেশিনটাকে দেখে আসবো একবার। কি অবস্থা এখন, খুব দেখতে ইচ্ছে করছে। তুমি যাবে? ভেরি গুড, চলো দেখে আসি। গাড়ি চেপে সোজা হ্যাঙ্গারে চলে আসে দুজনে। চারদিকে নানা ধরনের এরোপ্লেন। এক কোণের দিকে দেখল তাদের সেই ছোট্ট পুষ্পককে একটা ফ্রেমের ওপর দাঁড় করানো। নতুন ডানা লাগানোর কাজ সম্পূর্ণ প্রায়। নতুন প্রোপেলার বসবে এবার। ফিউজেলাজেরও খানিকটা মেরামত হয়েছে। ইঞ্জিন টেস্টিংটা এখনো বাকি। ইঞ্জিনিয়ার মিস্টার লাল জানালেন, বাস और 2-4 দিন ইউর প্রিটি লিটল বার্ড উইল বি রেডি। তোমাদের সুন্দর ছোট্ট পাখিটা আর কয়েকদিনের মধ্যেই ও টেস্ট ফ্লাইংয়ে বেরোবে। তার জন্যই আপাতত শান্ত হয়ে অপেক্ষা করছে। ছোট্ট সুন্দর পুষ্পক পাখিটা তাদের। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নতুন রংটা আরো উজ্জ্বল লাগছে এবার। সঞ্জু মামা আদর করে একবার ওর গায়ে হাত বোলায়। বলল, একেও বোধহয় একটা পুরস্কার দেওয়া উচিত। কিভাবে ধাওয়া করে ম্যাগনেটকে ধরিয়ে দিল, তারপর বুক পেতে সমস্ত চোটটা নিজে নিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিল। তুলনা নেই এর, বলো ভিকি? বিক্রম মাথা নাড়ল। দেখা দেখি সেও একবার হাত বোলালো ওর গায়ে। শক্ত মসৃণ শরীর, সেই পরিচিত গন্ধ নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে যায় সহসা। আই লাভ ইউ মাই লিটল বার্ড, ফিসফিস করে যেন বলে বিক্রম। পায়ে পায়ে হ্যাঙ্গারের বাইরে এসে দাঁড়ালো ওরা। জঙ্গলের মধ্যে পাখিরা তুমুল স্বরে ডেকে চলেছে। ছুটির দিন আজ। ক্লাবের কোনো মেশিন উঠছে না, এয়ারফোর্সেরও কোনো মেশিন নেই। সামনে ধুধু সবুজ মাঠ, ঝকঝকে মসৃণ রানওয়ে। ছুটির দিনের অলস দুপুরের রোদ মেখে যেন নির্জীব হয়ে ঝিমোচ্ছে। কেউ কোথাও নেই। এক ঝাঁক শালিক নির্ভয়ে হেঁটে বেড়াচ্ছে দল বেঁধে। হঠাৎ কোথা থেকে সাদা একটা এয়ারক্রাফট রাজহাঁসের মতো গলা বাড়িয়ে এসে দাঁড়ালো রানওয়ের এক প্রান্তে। বাহ, কি সুন্দর দেখতে প্লেনটা, চোখ ফেরানো যায় না যেন। সঞ্জু মামা বলল, বোনান্সা, প্রাইভেট কোম্পানির প্লেন। কর্তারা হয়তো আর ছুটির দিনে বেড়াতে চলল কোথাও। মেশিনটা কিন্তু খুবই স্মুথ আর শৌখিন ধরনের। ভিকি তাকিয়ে দেখে অবাক চোখে। কি সুন্দর আর মসৃণ ভাবে টেক অফ করলো মেশিনটা। ঠিক যেন একটা ধবধবে সাদা রাজহাঁস ডানা মেলে নীল আকাশে উড়ে গেল। অপূর্ব। রানওয়ের এপাশে সাদা কালো উইন্ড সক্সটা সেই পতপত করছে হাওয়ায়। বিক্রম যেন অভিভূত হয়ে তাকিয়ে থাকে। আকাশে ছড়িয়ে যাচ্ছে হঠাৎ গুনগুন করা ধ্বনি। তার বুকের মধ্যেও যেন শব্দটা। সঞ্জু মামা রহস্য করে পাশ থেকে, বিক্রম বাবু, তুমি তাহলে কি হবে এবার, বৈমানিক না গোয়েন্দা? ভিকির দৃষ্টি তখনও আকাশের দিকে।
সম্মোহিত হয়ে আছে যেন। সেইভাবেই উত্তর দিল, বৈমানিক, নামজাদা পাইলট একজন, ঠিক তোমার মতো। সাব্বাস বিকি, আর কে আটকায় তোমায় এখন? সঞ্জু মামা আদর করে তার পিঠ চাপড়ে দিল। তুমি এবার নিয়মিত উড়বেই আকাশে। বিক্রম কোনো উত্তর দেয় না। তার কানে আসছিল আকাশ ভরা এক গুনগুন গুঞ্জন। বোনান্সাটা কখন মেঘের মধ্যে ঢুকে গেছে, তবু তার মৃদু শব্দটা এখনো শোনা যায়। বিক্রমের বুকের মধ্যে সেই ধ্বনিপুঞ্জ যেন ক্রমাগত ওঠানামা করছে। ঢেউয়ের মতো দোল খেয়ে একবার উঠছে আর একবার নামছে। সঞ্জু মামা বলে, ভিকি, চলো এবার ফিরি আমরা। হ্যাঁ। স্বপ্নাবিষ্টের মতো বিক্রম আস্তে আস্তে গাড়িতে এসে বসল। পরক্ষণেই হু হু করে ছুটল তাদের গাড়িটা।